গাইস, কেমন আছো সবাই? মিমের সংসার গল্পের কত নাম্বার পর্ব এটা বইল মনে নাই। চলো শুরু করি। আয়ন বলল, তোমার পরীক্ষাটা শেষ হোক, তোমাকে নিয়ে নীলাচলে যাব। অপূর্ব সুন্দর একটা জায়গা। ভোরের মেঘের কোল ঘেঁষে অপরূপ রূপ নিয়ে সূর্যোদয় হয়। পাহাড়ের ভাঁজে ভাঁজে দুধ সাদা মেঘের ঢেউ, দিনভর রোদের সঙ্গে ঝিরিঝিরি বাতাস, গোধূলি বেলায় রক্তিম আভা ছড়িয়ে পশ্চিম আকাশে সূর্য ডুবে। জাস্ট অ্যামেজিং। মিম আয়নের কথা শুনে আয়নের দিকে হা করে তাকিয়ে আছে, ভাবছে কি বলল লোকটা, আমাকে নিয়ে যাবেন সত্যি? আসলে আয়ন তাকে নিয়ে যাক বা না যাক, সে যে কথাটুকু বলেছে এটা শুনেই মিম অনেক খুশি। মিম বলল, আপনি কয়বার গিয়েছেন ওইখানে? আয়ন, 3বার গিয়েছিলাম। আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে যেতে হবে নীলাচলে। সড়কের দুই পাশে সবুজ গাছ, ছোট বড় পাহাড়ের সমাহার দেখে মনে আচ্ছন্ন হয়ে যায়। দীর্ঘ ক্লান্তি ভ্রমণের নিমিষেই যেন উধাও হয়ে যায় নীলাচলের বাতাসের পরশে। শুধু তাই নয়, রাতে পাহাড়ের কোল ঘেঁষে মেঘের ঘুমিয়ে পড়া, নীরব প্রকৃতিতে বাতাসের তোলে কলা পাতায় ফরফর শব্দ, ঝিঝি পোকার ডাক তৎক্ষণাৎ মনের সব দুঃখ ভুলিয়ে দেয়। নানা পতঙ্গের ছন্দ সুরে, খানিকটা অন্ধকারে খানিকটা নীরবতায় চাঁদ তারা মেঘের সঙ্গে রাতটা মায়াবী কাটে নীলাচল পাহাড়ের কোল ঘেঁষে ঝুলে থাকা কটেজগুলায়। শহর থেকে 9.5 কিলোমিটার দূরে বান্দরবনের সবচেয়ে সুন্দর পাহাড় এই নীলাচল। মিম চোখ বন্ধ করে আয়নের কথাগুলো নিজের মাথায় আসা দৃশ্যে অনুভব করছে। ব্যাপারটা দারুণ লাগছে মিমের কাছে। সে যেন আয়নের বর্ণনার মাঝেই ঘুরে আসছে সেইখানে। তো গাইস, মজার একটা কথা বলি, আমিও কিন্তু যে কোনো চিন্তা ভাবনা এরকম করে নিজের মাইন্ডে আঁকতে পারি। কে কে পারো এরকম বইল তো? যাই হোক, গল্পে ফিরি। আয়ন বলল, মিম যাবে তো আমার সাথে ওখানে? মিম, হ্যাঁ যাব। আয়ন, স্ত্রী হয়ে নয়, একজন ভালো বন্ধু হয়ে যাবে। মিম, হ্যাঁ। আয়ন, ঠিক আছে, তাহলে নিয়ে যাব। এখন চলো নিচে যাই। মিম, মিম চায়ের কাপগুলো ট্রেতে রেখে আয়নের পিছু পিছু নিচে গেল। আয়ন রুমে ঢুকলো আর মিম রান্নাঘরে কাপ রেখে মিম ভাবছে কি নাস্তা করা যায়। ও, রাতে তো মিম ভেবে রেখেছিল যে আজ চিড়ার পোলাও করবে। সব রেডি করে রেখেছে, এখনো কেউ ওঠেনি, এমনকি বুয়ারাও না। মিম ঝটপট চিড়ার পোলাও রান্না করে ফেলল, সাথে ফলের জুস। রান্না শেষে রুমে চলে গেল মিম। আয়ন ঘুমিয়ে পড়েছে। এখন মিমও একটু ঘুমাবে, তাই রান্না সেরে নিয়েছে। এখন দেরিতে ঘুম থেকে উঠলেও প্রবলেম নেই। জয়ার বাবা আজকে হাসপাতালে অ্যাডমিট করা হবে তাকে। জয়া তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সব গুছিয়ে নিচ্ছে। সামনে না বললেও ভয় হচ্ছে জয়ার মনে মনে বাবাকে নিয়ে। নানান চিন্তার মাঝেই নিজের পিঠে কারো স্পর্শ অনুভব করলো জয়া। পিছে ফিরে তাকাতেই চিরচেনা কাউকে দেখল। জয়া বলল, অভি, তুমি কবে এলে? অভি, এই তো মাসখানিক আগে। জয়া, ওহ, জানালে না তো? অভি, কি জানাবো, তুমি জানিয়েছিলে যে মামা অসুস্থ। জয়া, কাউকে জানানোর সিচুয়েশন ছিল না। অভি, টেনশন করো না জয়া। জয়া, ভয় লাগছে যে অভি। অভি, ভয় কিসের, আমি আছি না। জয়া, কই, যখন সব থেকে দরকার ছিল তোমায় তুমি তো ছিলে না। অভি, ছিলাম, তুমি গ্রহণ করনি। জয়া, আর দূরে যাবে না তো? অভি, তুমি যেতে দিও না জয়া। জয়া, চলো বাবার কাছে যাই। অভি, চলো। এবার অভির সম্পর্কে বলি। অভি জয়ার দুঃসম্পর্কের কাজিন, পেশায় চাইল্ড স্পেশালিস্ট। ছোটকালে দুইজন ভালো বন্ধু থাকলেও যেদিন জয়া প্রথম ডিএমএসসিতে পা রেখেছিল, সেদিন অনেক বছর পর জয়াকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিল অভি। এমবিবিএস পাশ করার পর একসাথেই অ্যাপোলোতে জয়েন করেছিল। পাগলের মতো ভালোবাসত অভি জয়াকে। কিন্তু ঠিক যেমন জয়াও নিজের ভালোবাসার কথা আয়নকে বলতে পারেনি, অভিও তেমনি তার মনের কথা জয়াকে বলতে পারে। জয়াকে নিজে মনের কথা না বলতে পারার আক্ষেপ ছিল তার মনে। যেদিন বলতে চেয়েছিল সেই দিনই জয়া আয়নের প্রতি নিজের ফিলিংস অভির সাথে শেয়ার করেছিল। যেদিন বলেছিল সেই দিন রাতেই অভি নিজের মন ভাঙা নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। অভি তো এখনো জানে না জয়া আর আয়নের মাঝের আসল সত্যটা। বিদেশ থেকে ফিরেছে মাসখানিক আগে। জয়ার সাথে দেখাও করেনি, কারণ জয়ার সম্মুখ হতে চাচ্ছিল না সে। তবে গতকাল জয়ার বাবার অসুস্থতার কথা শুনে নিজেকে আটকে রাখতে পারেনি অভি। কথায় আছে না, সময় আর নদীর স্রোত নিজের গতিতে বহমান, তেমনি আয়ন আর মিমের বিবাহিত জীবনের 5.5 মাস পার হয়ে গিয়েছে। মিমের পরীক্ষাও শেষ। মিমের কথায় সেই দিন আয়ন একজন ভালো বন্ধুর সন্ধান পেয়েছিল।
তবে কেন যেন সেদিনের পর থেকে মিমের সেই কথা আর আয়নের তাকে বন্ধু ভাবা তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। কেননা এখন আয়ন মিমকে নিজের বন্ধু ব্যতীত কিছুই মনে করে না। স্ত্রীর অধিকার থেকে মিম আজ পুরোপুরি বঞ্চিত। এমনকি সেদিনের পর থেকে 5 মাস হয়ে গেছে মিমের সাথে কোনো শারীরিক সম্পর্কেও লিপ্ত হয় নাই আয়ন। এই শারীরিক সম্পর্কই না মিমের আয়নের বৈবাহিক সম্পর্কের ভিত্তি ছিল বলে আয়ন মনে করত। কারণ মিমকে আয়ন ভালোবাসতো না, তার ভালোবাসা চাইতো না সে। তাহলে আজ সে ভিত্তি নড়বড়ে কেন? তাহলে সম্পর্কটাই বা টিকবে কিভাবে যদি ভিত্তি নড়বড়ে হয়ে যায়? আর যদি এমন বিয়ের প্রথম থেকে হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এখন এইটা তো মিম মেনে নিতে পারছে না। কিন্তু প্রথমে এক রকম ছিল, এখন আরেক রকম। এরকম কেন? হুটহাট করে কিস করে বসা, চোখের পলকে মিমকে কাছে টেনে নেওয়া, রাতে নিজের কাম সাধনার খাতিরে হলেও মিমকে রাতে দীর্ঘ সময় আদর করা। মিম তো আয়নের এমন বিহেভিয়ারই পছন্দ করে ফেলেছে, আয়নের এমন অ্যাটিটিউডকেই মিম ভালোবেসে ফেলেছে। এখন আর আয়নের দূরে সরে থাকা, বন্ধুর মতো ট্রিট করা মিম একদমই মেনে নিতে পারছে না। একজন স্ত্রী কখনো এটা চায় না যে তার স্বামী শুধু কামনার তাড়নায় তার কাছে আসুক, শুধু রাতে ভালোবাসুক। মিম এটা বিয়ের আগে কখনোই চাইতো না, এখনো মিম এটা চায় না। মিম চায় আয়নের ভালোবাসা, আয়নের আদর, একান্তে সময় চায় মিম। কিন্তু এখন মিম ঠায় ঠেকা পড়ে গেছে। কথায় আছে একেবারে নিঃস্ব থেকে আংশিক ভালো। মিমের অবস্থা এখন তেমনই। মিমকে আয়ন তেমন সময় দেয় না ইদানিং, দিবেই বা কেমন করে? আজকাল আয়ন যে খুব ব্যস্ত থাকে, হাসপাতালের CFO হওয়ার পাশাপাশি নিজের একটা গ্রাফিক্স ডিজাইনের বিজনেস দাঁড় করিয়েছে আয়ন গত 2 মাসে। আয়ন তাকে সময় দিলেও ইদানিং শুধু গল্পই করে, আড্ডা দেয়, মিমের সাথে বন্ধুর মতো 1 কাপ চা খেয়ে আচরণ করে। কিন্তু মিমের যে আজকাল আয়নের সেই আচরণ ভালো লাগে না, সে আয়নের ভালোবাসা চায়, বন্ধুত্ব নয়। এদিকে মিমের সারাটা হৃদয়ে আয়নের ভালোবাসা বসবাস। আয়ন বলতে পাগল সে, সমগ্র মিমের মাঝে যেন আয়নেরই বিচরণ। আজকাল মিমের শরীরটাও তাকে ইঙ্গিত দেয়। আয়নের ছোঁয়া পাওয়ার জন্য মিমের বুকটা অস্থির অস্থির করে। মিম নিজেই ভেবে পাচ্ছে না কেন তার সাথে এমনটা হচ্ছে। যে মিমের কাছে বাসর রাতে আয়নের প্রথম স্পর্শ মৃত্যু যন্ত্রণার সমান লেগেছিল, যে মিম কিনা রোজ আয়নের ফেরার ভয়ে ভয়ে সময় কাটাতো, যে আবার আয়নের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে তাকে, সেই মিম এখন আয়নের একটু ছোঁয়া পাওয়ার জন্য পাগল প্রায়। না, এভাবে আর কতদিন? 5 মাস আয়ন একবারও কাছে আসেনি মিমের। স্বামীর অধিকার নিয়ে আরো মিমও স্ত্রীর অধিকার চায়নি তার কাছে। না, মিমের আয়নের সাথে কথা বলতে হবে। কিন্তু মিম শুধু এমনটা ভাবেই, আয়নের সামনে গিয়ে কিছু বলার সাহস হয়ে ওঠে না তার। সাথী চৌধুরী মুখের সামনে স্যুপের চামচ ধরল অহনা। অহনা, মামুনি খেয়ে নাও। তার মা, না রে, ইচ্ছা নেই। অহনা, খেতে হবে তো, এমন করলে হবে? সাথী, খাবো নে পরে, এখন রাকে সব একটু গল্প করি। অহনা, ও আচ্ছা। সাথী, হ্যাঁ রে, আয়নের বউটা কেমন হয়েছে? অহনা, ভাবি তো অনেক সুন্দর, খুব খুব ভালো। আমার থেকে কিন্তু বয়সে বেশ ছোট, খুব কিউট একটা মেয়ে আর গুণবতীও। সংসার একেবারে নিজের হাতে গুছিয়ে রেখেছে। সাথী, ও মানে সংসারের রাশ এখন ওই মেয়ের হাতে? অহনা, হ্যাঁ, হবেই বা না কেন, ওটা তো ওরই সংসার। সাথী, আমি একবার দেখতে চাই আয়নের বউকে। অহনা, পসিবল না মা, ভাইয়া আসতে দেবে না। সাথী, কিভাবে জানবে? অহনা, থাক না মা এসব, ভাইয়া রাগ করবে। ওর রাগ বাড়িয়ে কি লাভ? দেখলেই তো, তোমাকে দেখতে একবারও আসলো না, কিন্তু তোমার চিকিৎসার সব খরচ ভাইয়াই দিচ্ছে। তার মা বলল, হ্যাঁ। সেই দিকে মিমের কথা শুনে সেই অনুযায়ী আয়ন তার বাবাকে জানিয়ে দিয়েছিল যে সাথী চৌধুরীর এই বাড়িতে আসার দরকার নেই, এই সংসারে তার কোনো স্থান নেই, তবে তার চিকিৎসার ভার আয়ন বহন করবে। আয়নের কথায় সেই দিন বাসার সবাই অনেক সন্তুষ্ট হয়েছিল। তারপরে সাথী চৌধুরীর শুরু হয় চিকিৎসা অ্যাপোলো হাসপাতালে। আয়ন একা নয়, নিশাত হোসাইন, আরোহী, অহনা সবাই মিলে সাথী চৌধুরীর চিকিৎসার খরচ দিচ্ছেন। এখন থেকে অ্যাপোলো হাসপাতালের কাছাকাছি একটা বাসায় আয়ন ওনার ব্যবস্থা করেছে থাকার। প্রতি মাসে ভাড়া দিয়ে দেয় সেখানে সে। তবে এই কয় মাসে একটা বারের জন্য আয়ন, আরোহী বা নিশাত হোসাইন একজনও সাথী চৌধুরীর সাথে দেখা করতে যায়নি। আর আয়ন মিমকেও যেতে দেয়নি। নিজের কেবিনে পায়ের ওপর পা তুলে বসে আছে আয়ন, সামনে সাদ বসা। দোস্ত,
ফাইনালি আমাদের অস্ট্রেলিয়ার BCGI এর সাথে ডিলটা কমপ্লিট হলো, 1 কোটি টাকা লাভ হলো আমাদের। আমাদের দুইজনের। সাদ বলল, গত 2 মাসের কষ্ট আজ সার্থক। অ্যান্ড ম্যাক্সিমাম ক্রেডিট টু ইউ সাদ। তুই না বললে আমি এই বিজনেসটা করার উদ্যোগ নিতাম না? লাভ ইউ ইয়ার। সাদ বলল, দাঁড়া। আয়ন, কি? সাদ আশেপাশে ভালো করে দেখে নিল। সাদ, কেউ আশেপাশে নাই তো। সাদ, লাভ ইউ টু দোস্ত। আয়ন, তো এটা বলার আগে আশেপাশে দেখার কারণ কি? সাদ, আরে কেউ শুনলে আমাদের দোস্ত না ভাবতো না? আয়ন, কি? আয়ন সাদের এমন ফানি কথা শুনে হাতের লাইটারটা তার দিকে ছুঁড়ে মারল। বলত, হা 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 হা। আচ্ছা, কি দিবি ভাবিকে? সাদ বলল। আয়ন, কি দিব কেন? সাদ, ওমা, বউ না তোর, এত বড় সাকসেস, কিছু দিবি না? মৌ তো অলরেডি বলেই দিয়েছে ডায়মন্ডের রিং চাই, সাথে 5 দিনের জাফলং ট্রিপ। আয়ন, ও গুড, মৌ তো চেয়েছে দিবি। মিমকে তো আমি বলেছি ডিল ফাইনালের কথা গতকাল রাতে, তো ও কিছুই চাইনি। তাই কিছু যেহেতু চাইনি, দিব কেন? সাদ, কি? ওই তুই দিবি না মানে? ভাবি চাইনি বলে দিবি না? ভাবি তো একটু চুপচাপ চাপা স্বভাবের, তাই বলেনি, বাট তোর দিতেই হবে। আজ তুই যাবি আমার সাথে জুয়েলারি শপে। আয়ন, না, পারবো না, তুই যা। সাদ, কি? তুই যা মানে? আমি তো যাবই, তুইও যাবি সাথে। বেটা, আমার পকেটে টাকা খরচ করাবি আর তোরটা খরচ হবে না, এটা তো আমি হতে দেব না। চল। আয়নকে টানতে টানতে নিয়ে গেল সাদ। সাদের এমন কাণ্ড দেখে আয়ন বলল, শালা তুই তো একটা শয়তান। সাদ, হ্যাঁ, তোর সমজাতীয়। আয়ন, জাফলং কবে যাচ্ছিস? সাদ, দেখি ম্যাডামের সাথে কথা বলে সে কবে কথা বলে। আমার জাফলং যাবার ইচ্ছাই নাই তো, হানিমুনে গিয়েছিলাম। আবার বিয়ের আগেও আমি, তুই, রাজ আর মৃদুল গিয়েছিলাম, মনে আছে? আয়ন, অস্থির মজা হয়েছিল। সাদ, তোরা কই গিয়েছিলি হানিমুনে? আয়ন, কোথাও না। সাদ, কিল্লাই হোয়াট? আরে বুঝি না, তোরা কি কারণে যাসনি? আয়ন, যাব কি করে, ওই সময় তো দেশের অবস্থা ভালো ছিল না, মনে নাই তোর? কিন্তু তো ভাবিকে বলেছিলাম যে নীলাচল নিয়ে যাব ওর পরীক্ষা শেষ হলে। দেখি এই উইকে প্ল্যান করে ফেলবো, কি বলিস? সাদ, অসাম আইডিয়া দোস্ত, আমরা যাই, চল বান্দরবন ট্যুর করে আসি 4 জনে মিলে। আয়ন, তা হয়। সাদ, ওকে, তাহলে ফাইনাল করে জানাবো। আয়ন, হ্যাঁ। শপিং মলে ঘুরছে 2 বন্ধু। সাদ মৌয়ের জন্য হীরার একটা আংটি নিল। এবার পালা আয়নের। আয়নের মেয়েদের জিনিস সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আজ সাদের জোরাজোরি করায় তার আশা, না হলে এসব ঝামেলায় আয়ন নেই। এই তো এবার রোজার ঈদে নিজের ক্রেডিট কার্ড মিমের হাতে ধরিয়ে দিয়েছিল সবার জন্য, আর নিজের জন্য কেনাকাটা করতে মিম, আরোহী আর অহনা সাথে গিয়েছিল শপিং এ। আয়নে সবাইকে কাপড় কিনে দেবে বলে ক্রেডিট কার্ডে 1 লাখ টাকা রেখেছিল। মিমকে বলেছিল সবটা খরচ কর, মিমের যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস কিনে নিতে। মিম, আরোহী, অহনা, রুষা, বাবা অনেক, আয়ন সবার জন্য, তাই দিনভর শপিং করেছে মিম। কিন্তু মেয়েটা হিসেবে বেশ পাকা, ফাও খরচ সে একদমই করেনি। আরোহী আর অহনাকে 8,800 থেকে 16,000 টাকার মধ্যে তাদের পছন্দ মতো জামা কিনে দিয়েছে, জুতা, পার্স কিনে দিয়েছে। মিম, অনিক, আয়ন আর বাবাকে একই রকমের পাঞ্জাবি, স্যান্ডেল দিয়েছে। তাদের পিছে 15,000 টাকা খরচ, আর রুষার পেছনে 5,000, মোট 36,000। সেই দুপুরে অহনার খাওয়া দাওয়ার বায়না, সব মিলিয়ে 40,000। বাকি আছে 60,000। অক্ষত অবস্থায় কাঠে রেখেছে সে আয়নকে ফেরত দেবে বলে, কিন্তু নিজের জন্য কেনার বেলায় তার নাকি মনে নাই কিছু কেনার কথা। এটা সে বলবে। আয়ন জিজ্ঞাসা করায় বলেছিল যে বাবা, আরোহী তাকে 2টা জামদানি শাড়ি দিয়েছে, অহনা ব্যাগ, জুতা কিনে দিয়েছে, আর কি লাগে তার। কোথায় কত টাকা খরচ করেছে মিম, আয়ন ফেরার সাথে সাথে কাগজে লিখে হিসাব দিচ্ছে। মিমের এমন কাজ আয়নকে বেশ অবাক করেছে, কারণ মেয়েরা শপিং করতে পাগল, আর হাতে নিজের স্বামীর দেওয়া এত টাকা পেলে কোনো মেয়েই ছাড়ে না, আর স্বামীর অনুমতি থাকলে তো কোনো কথাই নেই, সেখানে এ কেমন মেয়ে। আয়ন বলল, মিম কি হচ্ছে, আমি কি তোমার কাছে হিসাব চেয়েছি? মিম, না মানে বলছি। আয়ন, না বলা লাগবে না। বিষয়টা ছোট হলেও সেদিন আয়নের ভালোই লেগেছিল, কিন্তু পরে এই সাদ আর মৌকে নিয়েই আয়ন মিমের জন্য হাতের 2টা সোনার চিকন চুড়ি আর একটা ধপধপে সাদা জামদানি শাড়ি কিনে এনেছিল। মিম চুড়ি জোড়া সবসময় পরে থাকে, তবে সাদা জামদানি শাড়িটা এখনই পরেনি মিম। এসব ভাবনার জগৎ থেকে আয়ন বের হলো সাদের ডাকে। সাদ, কিরে হা করে দাঁড়িয়ে কি ভাবছিস, কিছু কিনলি? আয়ন, না। সাদ, কি, আমার কেনা প্রায় কমপ্লিট, আর তুই হাবার মতো দাঁড়িয়ে আছিস? আয়ন, হাট, শর্ত। আচ্ছা দেখি কি কিনেছিস। সাদ, দেখ
সাদ আয়নকে আংটিটা দেখালো। কেমন হয়েছে? আয়ন, সুন্দর। কত পড়লো? সাদ, 35,000 টাকা। আয়ন, কমেই তো পেয়ে গেছিস। সাদ, হয় সলিটার না? আয়ন, আর ওই প্যাকেটে কি আছে? সাদ, আরে ওই আছে, দেখামো না। আয়ন, কেন, কি আছে বল? সাদ বলল, আরে তো শুনতে হইব না, এটা পার্সোনাল জিনিস। আয়ন চোখ গোল করে তাকালো সাদের দিকে। সাদ হেসে বলল, তো কি, কষ্ট করে ইনকাম করব, তার সব ইচ্ছা পূরণ করব, আর সে আমাকে এর বদলে একটু সুখ দেবে না? আয়ন, চল। সাদ, কিছু কিনবি না? আয়ন, চল ওই দিকটায়। আয়ন মিমের জন্য একটা ছোট্ট হীরার নাকফুল কিনল। সাদ বলল, চল যাই। আয়ন, ওকে। আয়ন রাতে বাড়ি ফিরে দেখলো টেবিলে তার লেবুর শরবত প্রস্তুত। সেটা দেখে আয়ন হেসে বলল, বাহ, মেয়েটার আমার সব দিকে নজর আছে দেখি। আয়ন লেবুর শরবতটুকু খেয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। মিম বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে আর গুনগুন করছে। আয়ন মিমের পেছনে দাঁড়িয়ে ওর বাম কাঁধে হাত দিয়ে ডান সাইডে দাঁড়ালো। মিম, কে কে? মিম বাম পাশে চারিদিকে তাকিয়ে আবার ডান দিকে তাকালো। উফ, আপনি? আয়ন, আর কি হবে? মিম, না, হুট করেই। আয়ন, মিম, আয়ন বলল, মিম। মিম, জি। আয়ন, গান গাইতে পারো? মিম, আয়ন, গাও না একটা। মিম কিছুক্ষণ চুপ থাকলো, তারপর সুর তুলল। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমি জানি ভাই, চিল্লাচিল্লি করার দরকার নাই, শুধু তোমাদের কাছে এই ডিসিশনটা চাইলাম যে এটা কেমনে ভাই, সুর তুললে বলবো নাকি কবিতার মতো, এইটা বললো। টাটা, বাই বাই, কমেন্ট কইরো। হ্যাঁ, আমি চলে যাই।